বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এম এ হান্নান মিয়া, প্রভাষক, রসায়ন বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মৌলের আকার, আয়তন, বেশ, ব্যাসার্ধ। দ্বিতীয় হচ্ছে আয়নীকরণ বিভব, আয়নীকরণ বিভব বা শক্তি। তৃতীয় হচ্ছে ইলেকট্রন আসক্তি। চার নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা। 5 নম্বর হচ্ছে ধাতব বৈশিষ্ট্য। ধাতব বৈশিষ্ট্য। 6 নম্বর হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তো আমরা জানি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কি হয়? পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই পর্যন্ত যে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যদি তাদের মধ্যে সাদৃশ্য বা মিল না থাকতো, তাহলে কিন্তু আমাদেরকে কী করতে হতো? 118টি গ্রুপ করতে হতো যদি মিল না থাকতো। তাদের মধ্যে পর্যায়বৃত্ত ধর্ম আছে বলেই আমাদের কিন্তু 18টি গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। যেমন যদি আমি বলি, আমরা এগুলি পর্যায়ক্রমে আলোচনা করব। তো এখন আমি তোমাদেরকে পর্যায় সারণীটা এঁকে দিচ্ছি। তো পর্যায়টা আঁকলে আমাদের জন্য এই অধ্যায়টা অনুশীলন করা সহজ হবে এবং মনে রাখা খুবই সহজ হবে। দেখো, আমরা একটি অংশ আঁকছি, অর্থাৎ 4টি পর্যায়। তো আমরা যদি চিন্তা করি যে আমাদের যে পর্যায় সারণীতে আছে সেখানে কয়টি গ্রুপ আছে, তো গ্রুপের কথা চিন্তা করলে আমরা যদি আধুনিক পদ্ধতিতে গ্রুপের কথা চিন্তা করি, তাহলে গ্রুপ হচ্ছে মোট 9টি। এই ক্ষেত্রে কিন্তু উপশ্রেণী ছাড়া 9টি। কীভাবে 9টি? যে 1 থেকে 8 পর্যন্ত হলো 8টি, আর হলো শূন্য একটি গ্রুপ আছে, তোমরা জানো
সেটা হচ্ছে 1, তাহলে মোট হলো কয়টি? 9টি। এটা হলো আধুনিক পদ্ধতিতে 9টি। আচ্ছা, আবার আমরা যদি উপশ্রেণী সহ চিন্তা করি তাহলে গ্রুপ হবে তোমার 16টি। যে স্যার কীভাবে 16টি? যেমন উপশ্রেণী সহ যদি আমরা হিসাব করি তাহলে হবে 16টি। আচ্ছা, তাহলে কীভাবে 16টি হলো? এখানে 1 থেকে 7 পর্যন্ত এ ও বি আছে, উপশ্রেণী এ ও বি। তাহলে কী হলো? কয়টা হলো? 7 দুগুণে 14টা। 7 দুগুণে কী হলো? 14টা হলো। আচ্ছা, এরপরে 8 নম্বর একটা গ্রুপ আছে, এ হলো 1, আর আছে 0 গ্রুপ। তাহলে মোট কয়টা হলো? 16টা হলো, 16টা গ্রুপ। আর পর্যায় হচ্ছে 7টা পর্যায়। পর্যায় কয়টা? 7টা পর্যায়। তাহলে এখানে গ্রুপ হলো মোট 16টা, আর যদি আমরা উপশ্রেণী বাদ দিয়ে ধরি মেইন গ্রুপ, তাহলে 9টা, উপশ্রেণী সহ ধরলে হবে 16টা। আর অত্যাধুনিক পদ্ধতিতে গ্রুপ হবে 18টা। কয়টা গ্রুপ হবে? 18টা। আমাদেরকে 2 ধরনেরই শিখতে হবে, হ্যাঁ, 1 থেকে 18 সেটাও শিখতে হবে, আবার যে আধুনিক পদ্ধতিতে যে গ্রুপ বিন্যস্ত আছে সেটাও আমাদেরকে শিখতে হবে। তাহলে এবার আসো আমরা এই পর্যায় সারণীর কয়টি পর্যায়? মোট 7টি পর্যায়। যে উলম্ব রেখাগুলি আছে অর্থাৎ সেগুলি হচ্ছে কলাম, আর যেগুলি আনুভূমিক আছে সেগুলি হচ্ছে তোমার পর্যায়। তো আমরা 4টি পর্যায় আঁকার চেষ্টা করি এবং এই মৌলগুলিও আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য এই অধ্যায়ের যেই বিষয়গুলি আছে সেগুলি আমরা সহজেই বুঝতে পারবো। আমরা প্রথমে একটা চক এঁকে নিলাম, তারপরে এই ঘরটাকে আমরা সমান ভাগে ভাগ করে নিব। এরপর আমরা আরেকটা ভাগ করব, আরেকটা ভাগ, প্রত্যেকটাকে আবার অর্ধেক করে নিব, অর্ধেক 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 করে নিলাম। এখন গণার প্রয়োজন নেই, আমাদের এখানে 16টা ঘর হয়ে গেছে। এখন আমরা এদিকে একটা ঘর, আবার এদিকে একটা ঘর নিয়ে নিলাম, এদিকে একটা ঘর নিয়ে নিব। এরপর আমরা কি করব? এখানে একটু এইভাবে এই ঘরের সমান করে আমরা 3টা ঘর নিলাম। তারপরে এখানে আরও 2টা ঘর, এদিকে কয়টা? 1 2 3 4 5 6, এই 6টা, এই তারপরে আরও 6টা নিলাম, তারপরে এগুলি যোগ করে দিলাম, আর এখানে আরেকটা নিলাম। এই তাহলে আমাদের এই কটা হয়ে গেল। এবার আমরা এখানে হবে হাইড্রোজেন, এখানে হবে হিলিয়াম, তারপরে এখানে হবে লিথিয়াম, এখানে হবে বেরিলিয়াম, এখানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। ঠিক আছে, এরপরে এখানে হবে নিয়নের পর এখানে সোডিয়াম, এখানে হবে ম্যাগনেসিয়াম, এখানে হবে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এরপর হবে আর্গন। এখানে হবে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, এরপরে হবে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এরপরে হবে এখানে হবে গ্যালিয়াম, জার্মানিয়াম, এখানে হবে আর্সেনিক, এখানে হবে সিলিয়াম, এখানে হবে সিলিনিয়াম,
এখানে হবে ব্রোমিন, এরপরে হবে ক্রিপ্টন। দেখো এটা হয়ে গেল। এখানে আমাদের কি এই পিরিয়ড টেবিলের একটা অংশ যেটা আমাদের উল্লেখযোগ্য, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেটা হয়ে গেল। এবার আমরা যদি অত্যাধুনিক পদ্ধতিতে গ্রুপ দিই তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আর আধুনিক পদ্ধতিতে এখানে হবে 1, এটা রোমান সংখ্যা লিখতে হবে 1a, এটা হবে 1a, এটা হবে 2a, ঠিক আছে। আর এটা হবে 3a, এটা হবে 4a, এটা হবে 5a, এটা হবে 6a, এটা হবে 7a, এটা হবে 0 গ্রুপ। এরপরে এটা হবে 1b, এটা হবে 2b। আমরা গ্রুপ নির্ণয় করার সিস্টেমটা শিখবো, তখন তোমরা এই জিনিস বুঝতে পারবে। আরও এটা হবে 3b, এটা হবে 4b, এটা হবে 5b, এটা হবে 6b, এটা হবে 7b। আর এই তিনটি মৌল হবে 8। এটার আর বি নাই, এবি নাই, এটার আর এবি নাই। আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রন কোবাল্ট নিকেল, এই তিনটি যেই গ্রুপে আছে এটা, অর্থাৎ এই তিনটির এটা হবে 8 নাম্বার গ্রুপ, রোমান 8। এখানে আর এবি নাই, এই জন্য আমরা বলছি যে এইখানে 1 থেকে 7, এখানে দেখো 1 থেকে এই যে 1 2, তারপরে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3, এখানেও 7, আবার এখানেও 7, 1 থেকে 7 পর্যন্ত এবি আছে, 7 দুগুণে 14, এটা একটা 15, আর 0 একটা 16। আর অত্যাধুনিক এখানে 1 থেকে কি হয় শুরু। এরপরে এই যে মৌলগুলির নামকরণের ক্ষেত্রে ফেসবুকে বা ইউটিউবে অনেক শর্টকাট কিছু পদ্ধতি ছন্দ আকারে বলেছে, সেগুলো তোমরা দেখে শিখবা। আর তবে সাধারণত আমরা এই যে অংশটা, যেমন এখানে গ্রুপ 1-এর যে মৌলগুলি সেগুলি, এরপরে গ্রুপ 7 এবং 0 গ্রুপের যে মৌলগুলি সেগুলি, আর এই যে ডি অরবিটাল, ডি ব্লকের, এটা হলো ডি ব্লক। এখানে আরেকটি কথা বলি, এখানে এটা হলো এস ব্লক, এই দুটি যে কলাম আছে, এই দুটি কলাম গ্রুপ, এটা এস ব্লক, এটা হচ্ছে ডি ব্লক, এটা হচ্ছে ফি ব্লক। আর নিচে অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড সিরিজের যেই মৌলগুলি আছে সেগুলিকে এফ ব্লকে রাখা হয়েছে। মোট 4টি ব্লক। মোট কয়টি ব্লক? 4টি ব্লক। এস ব্লক মৌল কাকে বলে? সর্বশেষ ইলেকট্রনে যদি এস অরবিটালে যায় সেটা এস ব্লক। সর্বশেষ মৌল মানে ইলেকট্রনটি যদি পি অরবিটালে যায় তাহলে পি ব্লক, আর সর্বশেষ ইলেকট্রনে ডি অরবিটালে গেলে ডি ব্লক। আর কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ অরবিটালে গমন করে তাহলে সেটাকে আমরা বলি এফ ব্লক মৌল। তাহলে মোট 4টি ব্লক। তাহলে এখন আমরা যে পর্যায়বৃত্ত ধর্মের কথা যে আমরা বলেছি, যে এই যে প্রথমে আমরা বলেছি, প্রথমটা হচ্ছে আমাদের আকার, আয়তন, ব্যাস, ব্যাসার্ধ। আসলে সব এই 4টে জিনিসের একটার সাথে একটা সামঞ্জস্য আছে, মিল আছে, অর্থাৎ সমানুপাতিক। আকার বাড়লে আয়তন বাড়বে, ব্যাসার্ধ বাড়বে, ব্যাস বাড়বে, একই জিনিস। তারপর আমরা এই 4টে জিনিসকে বলছি যেন যে কোনোটা আসলে আমরা পারি। আকার বললেও যেন পারি, আয়তন বললেও যেন পারি, এগুলো একটা সমানুপাতিক। আকার বাড়লে আয়তনও বাড়বে।
এরপরে ব্যাস বাড়লে ব্যাসার্ধ, তো ব্যাসের সাথে ব্যাসের সম্পর্ক এই ঘনিষ্ঠ সম্পর্ক সেটা। তারপর আমরা যেভাবে আসুক যেন পারি, এই জন্য আমরা সবগুলি বলছি আকার, আয়তন, ব্যাস, ব্যাসার্ধ। তাহলে এবার আসো আমরা আলোচনা করব যে এখানে এদিক থেকে এদিকে অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ব্যাসার্ধ হলো যে বহিস্থ শক্তি স্তর থেকে কেন্দ্র পর্যন্ত, বহিস্থ শক্তি স্তর থেকে কেন্দ্র পর্যন্ত যতটুকু দূরত্ব সেটা হচ্ছে কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তর থেকে কেন্দ্র পর্যন্ত যেই দূরত্ব এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। আর কেন্দ্রভেদ করি এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি কেন্দ্রভেদ করে তোমার যেই রেখা টানা হয়, যে দূরত্ব পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস। সেটা হচ্ছে কি ব্যাস, রেডি বা ব্যাস। তো এখন সেটা হচ্ছে যে আমরা যদি এখন এই ব্যাসটা এখন বাম দিক থেকে ডান দিকে বা ব্যাসার্ধটা বা আকার বা আয়তন বাম দিক থেকে ডান দিকে, ডান দিকে হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে কি হবে, কি পরিবর্তন হবে, বাড়বে না কমবে, সেটা আমরা একটু আলোচনা করব। আমরা ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস করেছি, সেখানে তোমরা দেখেছো যে এখন যদি আমরা বলি যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 1s1 আর হিলিয়ামের হচ্ছে 1s2। তাহলে দেখা যায় এই যে 1 এবং 1 দুটাই 1, তার মানে এটা একটি পর্যায়ে আছে, এদের একটি শক্তি স্তর আছে, দুটারই একটি শক্তি স্তর আছে। কার? হিলিয়ামের একটা শক্তি স্তর আর হাইড্রোজেনের একটা শক্তি স্তর। কিন্তু হাইড্রোজেনের আছে একটা ইলেকট্রন, হিলিয়ামের আছে দুইটা ইলেকট্রন। সো হিলিয়ামের কেন্দ্রেও কিন্তু দুইটি প্রোটন রয়েছে। হিলিয়ামের কেন্দ্রে কি আছে? দুইটি প্রোটন আছে। হাইড্রোজেনের কেন্দ্রে একটি প্রোটন আছে। হিলিয়ামের কেন্দ্রে কি আছে? দুইটি প্রোটন আছে। আচ্ছা, তাহলে এখন দুইটারই একই শক্তিস্তর একটা, কিন্তু একটার ক্ষেত্রে প্রোটন হচ্ছে কি, এইটার ক্ষেত্রে প্রোটন হচ্ছে একটা আর হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে দুইটা, প্রোটনও দুইটা। তাহলে আমরা যদি এখন একটু চিন্তা করি যে একটি ইলেকট্রন এবং একটি ফোটনের মধ্যে যে আকর্ষণ সেটা বেশি হবে, না দুইটি ইলেকট্রন এবং দুইটি ফোটনের মধ্যে আকর্ষণটা বেশি হবে? তা নিশ্চয়ই তোমরা অবশ্যই বলে ফেলবে যে দুইটি ইলেকট্রন এবং দুইটি ফোটনের মধ্যে আকর্ষণটা বেশি হবে। তাহলে এটা সহজেই বোঝা যায়, বোধগম্য হয় যে এখানে হিলিয়ামের আকারটা ছোট দেন হাইড্রোজেন, কারণ এটা আকর্ষণ করে। কেন্দ্র এই দুইটা ইলেকট্রনকে কী করে? প্রবল জোরে আকর্ষণ করে হাইড্রোজেনের তুলনায়, যার কারণে এটা সংকুচিত হয়। যার কারণে কী হয়? সংকুচিত হয়, ফলে আকার, আয়তন, ব্যাসার্ধ কী হয়ে যায়? কমে যায়। আবার যদি আমরা দেখি, এবার আসো আমরা এখন তৃতীয় পর্যায়ের মৌলসমূহ নিয়ে চিন্তা করি। এটা লিথিয়াম। তো লিথিয়ামের শক্তিস্তর দুইটি। প্রথমে লিথিয়াম যে ইলেকট্রন বিন্যাস দেখি আমরা 1s2 2s1। শক্তিস্তর কয়টি? দুইটি। অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে যারা আছে, এই লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত, লিথিয়াম থেকে শুরু করে কি পর্যন্ত? নিয়ন পর্যন্ত, এদের প্রত্যেকেরই শক্তিস্তর দুইটি। প্রত্যেকেরই শক্তিস্তর কয়টি? দুইটি। কারণ এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা 2। যেমন এটা যে আমরা বলি লিথিয়াম 1s2 2s1, তারপরে যে এরপরেরটা বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2, তারপরে বোরন হচ্ছে 1s2 2s2 2p1। অর্থাৎ এখানেও কিন্তু এটা দ্বিতীয় শক্তি স্তরেই, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ করা যেতে পারবে 8টা যেতে পারবে, সর্বোচ্চ 8টা যেতে পারবে। তার মানে নিয়নের হচ্ছে তোমার কত? নিয়নে যদি চিন্তা করি আমরা, নিয়নের হচ্ছে মোট প্রথম হলো 2টা, তারপর হচ্ছে কয়টা? 8টা, মোট হলো
10টা। নিয়নের ইলেকট্রন হলো কয়টা? 10টা। মোট হলো 10টা। তাহলে এখন দেখো এই ক্যান্ডের মধ্যে কিন্তু নিয়নের কয়টি প্রোটন আছে? 10টি প্রোটন আছে। আর বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন, আর এখানে আছে 2টি ইলেকট্রন, মোট আসে 10টি ইলেকট্রন। তাহলে এখন কি করবে? এই 10টি প্রোটন 10টি ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণটা অবশ্যই বেশি হবে এই দিকের যেই কোনো মৌলের তুলনায় এটার আকর্ষণটা বেশি হবে। এখানে 9টা আকর্ষণ, এখানে 10টা আকর্ষণ, 8টা আকর্ষণ, এখানে 5টা আকর্ষণ, এখানে 4টা আকর্ষণ, এখানে হচ্ছে যদি আমরা বলি 3টায় আকর্ষণ। আর এও বলতে পারো ঠিক আছে স্যার, এখানে বহিঃস্থ শক্তির যে 8টি ইলেকট্রন আছে সেই 8টি ইলেকট্রনকে এই 10টি প্রোটন আকর্ষণ করছে। আমরা যদি ইনার্ট শেল যেটা আছে 1 স্টাফ যদি বাদ দিই কথা বলি, তাহলে সেটাও হয় যে আমরা এই 8টি ইলেকট্রনকে আকর্ষণ করছে 10টি প্রোটন। ঠিক আছে? তো এখন আকর্ষণটা এইখানে সবচেয়ে কী হবে? বেশি হবে। তো আকর্ষণ যদি বেশি হয় মৌলটা কী হবে? সংকুচিত হবে। সংকুচিত মানে ছোট হয়ে যাবে। তো ছোট হলে তার আকার আয়তন ব্যাসার্ধও কমে যাবে। ঠিক আছে? তাহলে আমরা সহজে বুঝলাম, আমরা বাম থেকে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডান দিকে যাব তখন কী হবে? আস্তে আস্তে আকার ছোট হতে থাকবে। কজ অফ, কেন? কারণটা কি? কারণটা হচ্ছে যে যখন আমরা বাম থেকে ডান দিকে অগ্রসর হই তখন ইলেকট্রন বাড়তে থাকে, সাথে সাথে ক্যান্ডের মধ্যে ফোটনও বাড়ে, যার কারণে ওই ইলেকট্রনকে বেশি জোরে, যত বেশি ইলেকট্রন এবং ফোটন হবে তত বেশি জোরে আকর্ষণ করবে, ফলে মৌলটি সংকুচিত হবে এবং আকার আয়তন ব্যাসার্ধ কী হয়ে যাবে? ছোট হয়ে যাবে, কমে যাবে, আকার কমে যাবে। আর ব্যাসার্ধ যদি বলি সেটা কমে যাবে, আকার ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো এবার আসো আমরা যদি উপর থেকে নিচের দিকে, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে কী অবস্থা হবে দেখো। হাইড্রোজেনের একটি তোমার কি, আচ্ছা আমি উপরে লিখি, হাইড্রোজেনের হচ্ছে তোমার শক্তিস্তর একটি, ধরলাম একটি শক্তিস্তর। লিথিয়ামের হচ্ছে শক্তিস্তর 2টি। সোডিয়ামের হচ্ছে কয়টি? 3টি। তারপরে পটাশিয়ামের হচ্ছে 4টি। তার মানে হচ্ছে যত আমরা কি করব? নিচের দিকে যাব তত শক্তিস্তর কি হবে? তত শক্তিস্তর বৃদ্ধি পাবে, হ্যাঁ। অর্থাৎ আমরা উপর থেকে একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাব তখন শক্তিস্তর কি হবে? বৃদ্ধি পাবে। তো এটা সবইকে বোঝা যায় যে এখানে হাইড্রোজেন থেকে লিথিয়ামের আকারটা বড় হবে শক্তিস্তর বৃদ্ধি পাওয়ার কারণে। এখানে 2টি ইলেকট্রন, এই যে ইলেকট্রন 3টা। তাহলে এইভাবে আমরা উপর থেকে নিয়ে যে কোনো গ্রুপে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই কী বাড়বে? আকার বাড়বে। তো এখানে আকার আয়তন যে এটার আয়তন যে আছে সেটা বাড়বে, বাড়বে, ব্যাসার্ধ বাড়বে। তার মানে আমরা এখন শিওর হয়ে গেলাম এবং ভালোভাবে আশা করি বুঝেছি যে একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই তাহলে কী হবে? তাহলে মৌলের আকার, ব্যাসার্ধ ইত্যাদি হ্রাস পাবে, কমে যাবে, ছোট হয়ে যাবে। কেন? আকর্ষণের কারণে। যত বেশি আকর্ষণ তত বেশি কী হয়ে যাবে? ছোট হয়ে যাবে, সংকুচিত হবে। আর উপর থেকে নিচের দিকে সেখানে স্যার বলে, স্যার এখানে কি বেশি ইলেকট্রন নাই? কারণ এখানে এইটার মধ্যে আছে কয়টি? 2টি ইলেকট্রন, এখানে আছে তো 3টি, এখানে আছে 11টি। তো এখানে কি আকর্ষণ বেশি নাই? হ্যাঁ আছে, তবে তাদের শক্তিস্তর বৃদ্ধি পাওয়ার কারণে আকর্ষণ করে যতটুকু কমাবে তার অনেক বেশি পরিমাণে শক্তিস্তর বৃদ্ধির কারণে আকারটা বৃদ্ধি পায়। এই জন্য সেই আকর্ষণ করে যতটুকু ছোট করবে সেটা নগণ্য হয়। সেটা কি হয়? নগণ্য হয়। কারণ
শক্তিস্তর বৃদ্ধি পাওয়ার কারণে বেশি পরিমাণে আকার আয়তন ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে আমরা বুঝে পেলাম যে এটা অবশ্যই মনে রাখতে হবে একই পর্যায়ে, কারণ এটা আমাদের পরবর্তী যেই ধর্মগুলি আছে, হ্যাঁ, সেগুলিও কিন্তু এটার সাথে মিল রেখে আমরা বুঝবো। তাহলে এখন আমরা বুঝে পেলাম যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কি আকার হ্রাস পায়, ব্যাসার্ধ হ্রাস পায়, আয়তন হ্রাস পায়, বেশ হ্রাস পায়। তাহলে কি হচ্ছে হ্রাস, অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পাবে, উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পাবে। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কী হবে? বৃদ্ধি পাবে। এর অর্থ হচ্ছে হাইড্রোজেনের থেকে লিথিয়ামের আকার বড়, লিথিয়াম থেকে সোডিয়ামের আকার বড়, সোডিয়াম থেকে পটাশিয়ামের আকার বড়, সোডিয়াম থেকে পটাশিয়ামের আকার বড়। ঠিক আছে, এবার আসো আমরা আয়নীকরণ বিভব এর সংজ্ঞাটা দিব, তারপর এই ব্যাপারে আমরা আলোচনা করব। আয়নীকরণ বিভব কি বিভব? আয়নীকরণ বিভব। তো প্রথম আমরা আয়নীকরণ বিভব কাকে বলে? আয়নীকরণ বিভব বা শক্তি। আয়নীকরণ বিভব, যদি এটা আয়নীকরণ, হ্যাঁ, শক্তি বা বিভব, এটা শুনলে মনে হয় আয়ন করতে আয়নে পরিণত করতে যেই শক্তির প্রয়োজন হয়। মৌলসমূহকে আয়ন করা যায় না? আয়ন করতে হয় কিভাবে? আয়ন করতে হয় দুভাবে আয়ন করা যায়, হ্যাঁ। তো ইলেকট্রন যোগ করেও আয়ন করা যায়, ঋণাত্মক আয়ন, ইলেকট্রন ত্যাগ করেও করা যায়। তো আমরা এখানে বলবো ইলেকট্রন ত্যাগের কথাটা। আয়নীকরণ বলবো কি, এখানে ইলেকট্রন ত্যাগের কথা বলবো। কার ইলেকট্রন ত্যাগ করব? মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ। কী অবস্থায় তাকে ইলেকট্রন ত্যাগ করব? বিচ্ছিন্ন পরমাণু অবস্থায়। যৌগ থাকলে, অণু থাকলে হবে না, এটা বিচ্ছিন্ন পরমাণু অবস্থায়। আবার কি অবস্থা? গ্যাসীয় অবস্থায়। তো গ্যাসীয় উল্লেখ করতেও পারে, না করলে অসুবিধা নাই। তাহলে আমরা বলতে হবে যে বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল, তোমরা ইতিমধ্যেই আমরা আলোচনা করছি, তোমরাও জানো 1 মোল সম্পর্কে জানো যে 6.023 × 1023 এতটি অণু হলে এটা 1 মোল অণু হবে। তো 1 মোল বিচ্ছিন্ন পরমাণু অ্যাটাচ থাকতে পারবে না। 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে মোট 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো আয়নীকরণ বিভব বা শক্তি। তাহলে প্রথম আসো, 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটা করে 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে মোট কতটুকু? 1 মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট, আমি লিখে দিব, আচ্ছা এটা মুছে ফেলি না হয়, হ্যাঁ ঠিক আছে, মুছে ফেলে তাহলে লিখে দিতে পারি। আমি কিন্তু এমনি বলতে পারতাম, তোমরা শুনতা, কিন্তু আসলে লিখলে একবার লিখে যদি দেখো তোমরা বোর্ডে, তাহলে এটা কিন্তু তোমাদের মনে থাকবে, এটা স্থায়ী হবে। এই শিক্ষণটা কী হবে? স্থায়ী হবে। শোনা আর দেখা এর মধ্যে অনেক পার্থক্য আছে। শুনলে সে তো উপকার আছেই, যদি তোমরা শুনো এবং দেখো তাহলে এটা অনেক উপকার হবে এবং এটা মনে থাকবে। আমরা বইতে যদি অনেক দর্শনীয় স্থানের কথা যদি পড়ি, আমরা কিন্তু ভুলে যাবো একসময়, কিন্তু আমরা যদি গিয়ে সেখানে দেখি তাহলে কিন্তু আমরা ভুলবো না, কোথায় কী আছে আমরা মনে রাখতে পারবো। এই জন্য যারা সুযোগ পাও, যাদের টাকা পায়, এখন তো করোনা ভাইরাসের কারণে, অন্যান্য সময় যখন তাদের আর্থিক সুবিধা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরবা, দেখবা, তাহলে এই কিছুটি মনে থাকবে, মুখস্থ করতে হবে না বই দেখে দেখে। তাহলে আসো আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিই। 1 মোল, প্রথম হচ্ছে কি 1 মোল, এটা মুখস্থ করি পেলাও,
বুঝে বুঝে মুখস্থ করে ফেলো। এক মোল বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পরমাণু হতে বা থেকে একটি করে মোট এক মোল ইলেকট্রন অপসারণ করে একটি করে মোট এক মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বা বিভব বলে। তাহলে আমরা বুঝলাম এক মোল বিচ্ছিন্ন পরমাণু হতে একটি করে মোট এক মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বা বিভব বলে। তাহলে এটা আমাদের তোমরা মুখস্থ করে ফেলো, এটা 1 মার্কসের আসবে। প্রথম যে জ্ঞানমূলকে থাকবে যে আয়নীকরণ শক্তি। তাহলে এটার বিশদভাবে আমরা আলোচনা করব নেক্সটে। আমরা একই পর্যায়ে আয়নীকরণ শক্তি এর কী তারতম্য ঘটে, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি কি হয়, উপর থেকে নিচে একই গ্রুপ উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তির কি পরিবর্তন হয়, এর মধ্যে আবার ব্যতিক্রমও আছে, সেগুলো কেন ব্যতিক্রম হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।